আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি ষষ্ঠ শ্রেণীর ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পূর্ণমান 50 বাংলার প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। এছাড়া তোমাদের বাকি যে সাবজেক্টগুলো রয়েছে তার উত্তর পেতে হলে অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে তোমরা চলে যাবে, একটি মাত্র লিঙ্ক দিয়ে রেখেছি, সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু পরপর পেয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটি আমরা শুরু করি। তো দেখো, একের দাগের কি বলা হয়েছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 5খানা এমসিকিউ দিয়েছে। 1.1 বলছে ভর দুপুরে কবিতায় শুকনো খড়ের আঁটি রয়েছে। উত্তর হচ্ছে অপশান ঘ, নৌকার খোলে। 1.2 দেখো, তাকে আসতে বলবে কাল। আসতে বলা হয়েছে কাকে? অপশান খ এরটা হচ্ছে অ্যান্সার, অভিমন্যু সেনাপতিকে। 1.3 দেখে নাও, আকাশে নয়ন তুলে দাঁড়িয়ে রয়েছে। অপশান ঘ হচ্ছে অ্যান্সার, পাইন গাছ। 1.4 যেতে পারি কিন্তু কেন যাব? কাব্যগ্রন্থটির রচয়িতা হচ্ছে অপশান গ, শক্তি চট্টোপাধ্যায়। 1.5 পূর্ববঙ্গের মাহুতের ভাষায় মাইল শব্দের অর্থ হচ্ছে অপশান খ এরটা, সাবধান। 2 দেখো 10টি প্রশ্ন দিয়েছে, তো এই উত্তরগুলি তোমরা দেখতে থাকো। 2.1 প্রশ্নটি তোমরা দেখো, লেখা আছে যে ও তো প্রতীক জনের ছাতা। প্রতীক জনের ছাতা কোনটি? উত্তরটি তোমরা এইভাবে লেখো। দেখো, নীরেন্দ্রনাথ চক্রবর্তী ভর দুপুরে কবিতায় অশ্বত্থ গাছটিকে প্রতীক জনের ছাতা বলা হয়েছে। 2.2 প্রশ্নটি দেখো, এখানে বাতাসের ভিতর সব সময় ভিজে জলের ঝাপটা থাকে, কেন এমনটি হয়? তো উত্তরটি তোমরা এইভাবে লেখো। শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা সেনাপতি শঙ্কর গল্পে উল্লেখিত আকন্দ বাড়ি থেকে মাত্র 5 মাইল দূরে বঙ্গোপসাগর অবস্থিত হওয়ায় এখানে বাতাসের ভিতর সব সময় ভিজে জলের ঝাপটা থাকে। 2.3 প্রশ্নটি দেখো, মন ভালো করা কবিতায় কবি রোদ্দুরকে কিসের সঙ্গে তুলনা করেছে? উত্তরটি তোমরা এইভাবে লেখো। মন ভালো করা কবিতা কবি শক্তি চট্টোপাধ্যায় রোদ্দুরকে মাছরাঙা পাখির পায়ের বিচিত্র বর্ণ বাহারের সাথে তুলনা করেছেন। এটা একটু মিস্টেক হয়েছিল, এটা তোমরা গায়ে লিখবে, পাখির গায়ের বিচিত্র বর্ণ বাহারের সাথে তুলনা করেছেন। 2.4 প্রশ্নটি তোমরা দেখো, আমি কথা দিয়ে এসেছি। কথক কোন কথা দিয়ে এসেছেন? উত্তর লিখবে, কবি অরুণ মিত্র তার প্রিয় বন্ধু ঘাস ফড়িংকে কথা দিয়ে এসেছেন যে তিনি আবার তার কাছে ফিরে আসবেন। 2.5 প্রশ্ন তোমরা দেখে নাও, ভাদুলি ব্রত কখন উদযাপিত হয়? উত্তরটি তোমরা এইভাবে লেখো। ভাদুলি ব্রত বর্ষাকালের শেষের দিকে মেয়েরা করে থাকে। বৃষ্টির পরে আত্মীয় স্বজনদের সমুদ্রযাত্রা থেকে স্থলপথে নিজেদের বাসায় ফিরে আসার কামনায় তারা এই ব্রত করে। নদীর পাড়ে নানা আলপনা এঁকে গান গেয়ে নদী মাতাকে জানায় তাদের প্রার্থনা। 2.6 প্রশ্নটি দেখো, সন্ধ্যায় হাটের চিত্রটি কেমন? উত্তরটি এইভাবে লেখো। কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত তার হাট কবিতায় সন্ধ্যাবেলার বাস্তব চিত্রটুকু তুলে ধরেছেন। দূরের গ্রামগুলিতে প্রদীপ জ্বললেও হাট অন্ধকারে থেকে যায়। ক্লান্ত কাকের পাখনায় ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে। হাটের দোচলা দোকানগুলি যেন চোখ বুজে বিশ্রাম নেয়। শুধু শোনা যায় জীর্ণ বাঁশের বুকে বাতাসের ফুটে ওঠা বিদ্রূপের সুর। 2.7 প্রশ্ন তোমরা দেখো, কোন তিথিতে রাঢ়বঙ্গের কৃষিজীবী সমাজের প্রাচীন উৎসব গো বন্দনা, অলক্ষ্মী বিদায়, কাঁড়াকুটা, গরুখুঁটা প্রভৃতি পালিত হয়? উত্তরে তোমরা এইভাবে লেখো। কালী পূজা অর্থাৎ কার্তিকের অমাবস্যা তিথিতে রাঢ়বঙ্গের কৃষিজীবী সমাজের প্রাচীন উৎসব গোবন্দনা, অলক্ষ্মী বিদায়, কাঁড়াকুটি, গরুখুঁটি প্রভৃতি পালিত হয়। এই উৎসবের সময় সমস্ত ঘরদোর পরিষ্কার করে আলপনা দিয়ে সাজানো হতো। এবার তোমরা 2.8 প্রশ্নটি দেখো, কেমন যেন চেনা লাগে ব্যস্ত মধুর চলা। কবি কার চলার কথা বলেছেন? উত্তরটি তোমরা এইভাবে লেখো। কবি অমিয় চক্রবর্তী তার
পিঁপড়ে কবিতায় ছোট ছোট পিঁপড়েদের চলার কথা বলেছেন। পিঁপড়েগুলোর নিজেদের মধ্যে কথা না বলে ব্যস্তভাবে সারি দিয়ে চলা কবির মনে মুগ্ধতার সৃষ্টি করে। 2.9 সে বাড়ির নিশানা হয়েছে। আম গাছটি। ফাঁকি গল্পে গোপালবাবু কিভাবে তার বাড়ির ঠিকানা জানতেন? উত্তরে তোমরা এইভাবে লেখো। ফাঁকি গল্পে আমরা দেখতে পাই গোপাল বাবুকে কেউ তার বাড়ির ঠিকানা জিজ্ঞেস করলে তিনি বলতেন কাঠজড়ি নদীর ধার বরাবর পুরীঘাট পুলিশের ফাঁড়ির পশ্চিম দিকে যেখানে পাঁচিলের মধ্যে আম গাছ দেখবেন সেইখানে আমাদের বাড়ি। এইভাবে আম গাছটি তাদের বাড়ির নিশানা বা ল্যান্ডমার্ক হয়ে উঠেছিল। 2.10 প্রশ্নটি তোমরা দেখো। তুমি যে কাজের লোক ভাই ওইটি আসল। কে কাকে কখন এ কথা বলেছে? উত্তরটি তোমরা এইভাবে লেখো। তুমি যে কাজের লোক ভাই ওইটাই আসল। এই কথাটি ঘাসের পাতা পিঁপড়েকে বলেছিল। বৃষ্টি কমে এলে পিঁপড়ে তার প্রাণ বাঁচানোর জন্য ঘাসের পাতাটিকে ধন্যবাদ জানালে সেই সময় ঘাসের পাতা কথাটি বলেছিল। এবার তোমরা 3.1 প্রশ্নটি দেখে নাও। দেখো, দাঁড়াইয়া রয়েছে পাম গাছ মরুতটে, কে এমন স্বপ্ন দেখে, কেন সে এমন স্বপ্ন দেখে? উত্তরটি তোমরা এইভাবে লেখো। পাইন গাছ এমন স্বপ্ন দেখে। পাইনের মতো পাম গাছও একেবারে একাকী। দুজনের পরিবেশ সম্পূর্ণ আলাদা, কিন্তু একাকিত্বের কারণে তাদের বেদনা একই রকম। তাই বরফের দেশের পাইন গাছ মরুভূমির পাম গাছের স্বপ্ন দেখে। 3.2 প্রশ্নটি দেখো। তাই তারা স্বভাবতই নীরব। কাদের কথা বলা হয়েছে তারা নীরব কেন? উত্তরটি তোমরা এইভাবে লেখো। এখানে স্বভাবতই নীরব বলতে জঙ্গলের পশুদের কথা বলা হয়েছে। কাস্টিং সাহেবের মতে পোষা জন্তু ও জঙ্গলের জন্তুরা এর মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। পোষা জন্তুরা জঙ্গলের জন্তুর থেকে অনেক বেশি চেঁচামেচি করে। উদাহরণস্বরূপ বলা যায় পোষা কুকুর কিংবা পোষা ঘোড়া অনেক বেশি চেঁচায়, তুলনায় জঙ্গলি কুকুর বা বুনো ঘোড়ার শব্দ খুব একটা শোনা যায় না। এর কারণ হলো পোষা প্রাণীরা বাড়ির চারপাশে তারা খুশি মতো জোরে ডাকতে পারে, কিন্তু জঙ্গলের জন্তুরা বন্য পরিবেশে থাকার ফলে সবসময় এদের প্রাণ বাঁচিয়ে চলার একটা দয়া থাকে আত্মরক্ষার কারণে। তাই তারা ইচ্ছে মতো জোর গলায় ডাকতে পারে না। তাই বন্য প্রাণীরা স্বভাবগতভাবে নীরব প্রকৃতির হয়। 3.3 প্রশ্নটি দেখো। এরা বাসা তৈরি করবার জন্য উপযুক্ত স্থান খুঁজতে বের হয়। উপযুক্ত স্থান খুঁজে নেওয়ার কৌশলটি কুমড়ে পোকার বাসা বাড়ি রচনাংশ অনুসারে লেখো। উত্তরটি এইভাবে লিখবে। কোনো একটি বিশেষ জায়গায় কুমড় পোকার মনে ধরলে তারা বারবার এসে সেই জায়গাটিকে ভালো করে পরীক্ষা করে দেখে। তারপর কিছুটা দূর পর্যন্ত উড়ে গিয়ে ফিরে এসে আবার ওই জায়গাটিকে পরীক্ষা করে দেখে। জায়গাটি পছন্দ হলে বাসা তৈরির জন্য কুমড় পোকার কাদামাটির প্রয়োজন হয়। যতটা কাছাকাছি সম্ভব জায়গা থেকে কাদামাটি জোগাড় করতে ও কুমড়ে পোকার 2 দিন কেটে যায়। কোনো জায়গায় কাদামাটির খোঁজ পেলে তারা সেই জায়গা থেকে বাসা তৈরির জন্য বেছে নেওয়া জায়গাটিতে বারবার যাতায়াত করে রাস্তাটি ভালোভাবে চিনে নেয়। 3.4 প্রশ্নটি তোমরা লক্ষ্য করো। ধান কাটার পরে একেবারে আলাদা দৃশ্য। মরশুমের দিনে গদ্যাংশ অনুসরণে সেই দৃশ্য বর্ণনা করো। উত্তরটি তোমরা এইভাবে লেখো। দেখো, ধান কাটার পর মাঠে যত দূর দৃষ্টি যায় চোখে পড়ে রুক্ষ মাটির শুকনো ও কঙ্কালসার চেহারা এবং তার সাথে আলগুলি বুকের পাঁজরের মতো চেহারা। রোদের দিকে তাকানো যায় না। গরুর গাড়ির চাকায় মানুষের পায়ে মাটির ডেলা গুঁড়ো হয়ে রাস্তা হয়েছে, আর সেই ধুলো কখনো ঘূর্ণিঝড় বা দমকা হওয়ায় উড়ে এসে চোখে মুখে ভরে যায়। বেলা বাড়তেই মাটি গরম হয়ে ওঠে। যারা মাঠে যায় তারা তাড়াতাড়ি বাড়ি ফিরে। পুকুর, নদী, খাল, বিল শুকিয়ে যায়। গাছে পাতা থাকে না। আগুনের হলকায় চারিদিকে হাহাকার শোনা যায়। রাখালেরা ছড়ি পাঁচন হাতে বট, অশ্বত্থ, আম, কাঁঠালের ছায়ায় বসে থাকে। মানুষ জলাশয়ের পাশে রাস্তা ধরে গাছপালার ছায়ায় যাতায়াত করে, যাতে যেখানে হাতের কাছে একটু জল পাওয়া যায়।
এবার তোমরা 3.5-এর প্রশ্নটি দেখো, দিন ও রাতের পটভূমিতে হাটের চিত্র হাট কবিতায় কীভাবে বিবৃত হয়েছে তা আলোচনা করো। উত্তরটি তোমরা এইভাবে লেখো, কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের হাট কবিতায় দূরে দূরে ছড়ানো 10-12খানি গ্রামের কেন্দ্রে অবস্থিত একটি হাটের ছবি ফুটে উঠেছে। সারাদিন এই হাট আগুনিতি মানুষের কোলাহলে মুখরিত থাকে। পণ্য সামগ্রী কেনা ও বেচা নিয়ে নিরন্তর দরাদরি চলে। নদীর এক পারে মানুষ অন্য পারে বেচার জন্য জিনিস নিয়ে এলে খরিদ্দারেরা তাকে ঘিরে ধরে। সকলেই যাচাই করে নিতে চায় তাদের হাতের ছোঁয়ায়। সকালে গাছ থেকে পাড়া ফল বিকেলে মলিন হয়ে যায়। কেউ হয়তো লাভবান হয়, আবার কেউ ক্ষতির মুখ দেখে। বিকেলে হাট ভাঙার পরে সন্ধ্যায় তার এক অন্য রূপ দেখা যায়। হাটে প্রভাতে যেমন ঝাঁট পড়ে না, তেমনি সন্ধ্যায় প্রদীপ জ্বলে না। বেচাকেনা সেরে বিকেলবেলায় যখন সকলে ঘরে ফিরে যায়, তখন বকের পাকা সঞ্চালনের সঙ্গে প্রকৃতির বুকে নেমে আসে নিবিড় অন্ধকার। নদীর পার থেকে বয়ে আসা বাতাস বন্ধ দোকানগুলির জীর্ণ বাঁশের ফাঁক দিয়ে হাহাকারের মতো আওয়াজ তুলে বয়ে যায়। একলা কাক যেন রাতকে দেখে আহ্বান জানায়। নিশুতি অন্ধকারের সকালে মানুষের ভিড়ে গম গম করে ওঠে হাট, একলা পড়ে থাকে। 3.6-এর প্রশ্নটি তোমরা দেখো, মাটির ঘরে দেয়াল চিত্র রচনায় সাঁওতালি দেওয়াল চিত্রের বিশিষ্টতা কিভাবে ফুটে উঠেছে। উত্তরটি তোমরা এইভাবে লেখো, সকল আদিবাসী উপজাতি দেয়াল চিত্র অঙ্কন করলেও সাঁওতালি দেওয়াল চিত্রের বিশিষ্টতা অন্যদের থেকে সামান্য আলাদা। তাদের দেয়াল চিত্র প্রধানত নানা জ্যামিতিক আকারের প্রাধান্য দেখা যায়। সেই সব চিত্রে থাকে লম্বা রঙিন ফিতের মতো সমান্তরাল রেখা, চতুষ্কোণ ও ত্রিভুজ। চতুষ্কোণের ভেতর চতুষ্কোণ বসিয়ে বা ত্রিভুজের ভেতর ত্রিভুজ বসিয়ে নকশা করা হয়। মূল বেদিকে কালো করা হয়। তার উত্তর চওড়া রঙিন সমান্তরাল রেখা আঁকা হয় এবং তার ওপরে সাদা, গেরুয়া, আকাশি ও হলদে রঙের ত্রিভুজ ও চতুষ্কোণের নকশা কাটা হয়। এইভাবে প্রায় 6 ফুট উঁচু চিত্র অঙ্কন করা হয়। তারপর চলে আসছে আমাদের 3.7-এর প্রশ্ন, পিঁপড়ে কবিতায় পতঙ্গটির প্রতি কবির গভীর ভালোবাসা প্রকাশ ঘটেছে, আলোচনা করো। তো উত্তরে তোমরা এইভাবে লেখো, দেখো, পিঁপড়ে কবিতায় কবি পিঁপড়েকে সহানুভূতির চোখে দেখেছেন। তিনি প্রথমেই বলেছেন, আহা পিঁপড়ে, ছোট পিঁপড়ে। এই আহা ছোট কথাগুলি থেকে বোঝা যায় পিঁপড়ের প্রতি তার ভালোবাসা এটাকে অত্যন্ত করে নেবে, অত্যন্ত গভীর। কবি পিঁপড়ের ব্যস্ত চলাফেরার মধ্যে মানুষের ব্যস্ততার মিল খুঁজে পান, অর্থাৎ তিনি পিঁপড়েদের ক্ষুদ্র, তুচ্ছ, অপ্রতুল্য মনে করেন না। সাধারণ লোকে যেখানে এই তুচ্ছ পিঁপড়েকে পায়ে মারিয়ে চলে কিংবা নানান ওষুধ দিয়ে মেরে ফেলে, কবি সেখানে আশা করছেন এই পৃথিবী যেমন সবাইকে আদরে ঘিরে রেখেছে, সেখানে যেন পিঁপড়েদেরও স্থান হয়। এই সব সহানুভূতিপূর্ণ উক্তি থেকে কবির পিঁপড়েদের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ পেয়েছে। 3.8-এর প্রশ্ন দেখো, ফাঁকি গল্পের অন্যতম প্রধান চরিত্র একটি নিরীহ নিরপরাধ আম গাছ। উদ্ধৃতিটির কতদূর সমর্থনযোগ্য? তো উত্তরটি তোমরা দেখো, লেখক রাজকিশোর পটনায়কের লেখা ফাঁকি গল্পের কেন্দ্রবিন্দু একটি আম গাছ। গোপালের বাবা তৈরি একটি কলমি আম গাছের চারা বসানোর পর ধীরে ধীরে নিজের চেষ্টায় তা বেড়ে উঠেছিল এবং বিশাল জায়গা জুড়ে তার আভিজাত্য বিস্তার করেছিল। বাড়ির লোকজন যেমন প্রতি মুহূর্তে তার দেখাশোনা করত, তেমন পাড়ার লোক বা ছেলেরাও তার নিচে খেলাধুলা, গল্প করা, বই পড়া, দোল খাওয়া আরম্ভ করেছিল। গাছের পাতা, ডাল নিত্যকার কাজের জিনিস হয়ে উঠেছিল। এইভাবে বিরাট আকারের এই গাছটি গোপালের বাড়ির নিশানায় পরিণত হয়। বাড়ির ছেলেকে যেমন সবাই আদর করে, গায়ে হাত বোলায়, তেমনি গাছটির ফল ও গাছের গায়ে পাতায় হাত বুলিয়ে বাড়ির অন্যরা যেন তার সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিল। একদিন আষাঢ়ের ঝড়ে উই ধরে ফোঁবরা হয়ে যাওয়া গাছটি পড়ে গেল। শুধু গোপালদের বাড়ির লোকেই নয়, পাড়ার সব লোক দুঃখ প্রকাশ করে। এইভাবে আম গাছ লাগানো, তার বেড়া ওঠা, বছরে একবার গুটি কতক ফল দিয়ে বাড়ির লোককে খুশি করা ও সবশেষে তার
ঝড়ে হঠাৎ করে তার ফাঁকি দিয়ে চলে যাওয়াই গল্পের মূল বিষয়বস্তু, তাই বলা যেতে পারে উদ্ধৃতিটি সম্পূর্ণ সমর্থনযোগ্য। চলে আসো আমাদের 3.9 প্রশ্নটি। এখানে বলা হয়েছে দেখো, পৃথিবী সবারই হোক এই আশীর্বাদ গল্পে কীভাবে ধ্বনিত হয়েছে? তো উত্তরটি তোমরা এইভাবে লেখো, দক্ষিণা রঞ্জন মিত্র মজুমদারের আশীর্বাদ গল্পে উক্ত কথাটি বক্তা পিঁপড়ে। একদিন প্রচণ্ড বৃষ্টির সময় পিঁপড়ে আশ্রয় নিয়েছিল এক ঘাসের পাতার নিচে। তাদের কথাবার্তায় বোঝা যায় পিঁপড়ে মাটির নিচে আর ঘাস মাটির ওপরে থাকলেও আসলে মাটি তাদের দুজনের। তারপর বৃষ্টি এসে তাদের সাথে গল্প জমালে জানা যায় এই ঘাসের দল বৃষ্টির জন্যই আবার ধুলো ঝরে উঠে বসে। এইভাবে বোঝা যায় যে পৃথিবীতে সবারই প্রয়োজন আছে। তাই পিঁপড়ে সকলের উদ্দেশ্যে আশীষ জানালো যে এই পৃথিবীর রং রস রূপ যেন সকলের প্রাপ্য হয়। চলে আসো আমরা 3.10 প্রশ্নটি। এমন অভূতপূর্ব অবস্থায় আমায় পড়তে হবে ভাবিনি, গল্পগত কোন অবস্থায় পড়েছিলেন? উত্তরটি দেখো, লেখক শিবরাম চক্রবর্তী রাঁচিতে হুডুর দিকে সাইকেল নিয়ে যাচ্ছিলেন। কিন্তু পথে সাইকেলের টায়ার খারাপ হয়ে যাওয়ায় বাকি 5 মাইল পথ অনেকক্ষণ অপেক্ষার পর অবশেষে অন্ধকার সন্ধ্যায় ছোট্ট একটি বেবি অস্টিন গাড়ি দেখে তাড়াতাড়ি সেটাতে চেপে বসেন। গাড়িটি ধীরে ধীরে চলতে শুরু করে। লেখক গন্তব্যস্থল বলতে বলতে চমকে ওঠেন। ড্রাইভারের জায়গায় কেউ নেই। নিশ্চিত হন তিনি ভূতের পাল্লায় পড়েছেন। শীতে ও তার ঘাম দেখা গেল। লেখক এই অবস্থায় কথাই বর্ণনা করেছেন তার গল্পে। 4.2 প্রশ্ন দেখে নাও, নির্দেশ অনুসারে উত্তর দাও। বিসর্গ সন্ধিতে বিসর্গ রূপান্তরিত হয়ে র হচ্ছে এমন উদাহরণ দাও। দেখো, নিযুক্ত অতিশয় নিরতিশয়, নিযুক্ত লোভ নির্লোভ। 4.2 প্রশ্ন দেখে নাও, বিসর্গ সন্ধিতে বিসর্গ লুপ্ত হয়ে আগের স্বরধ্বনিকে দীর্ঘ করেছে এমন দুটি উদাহরণ দাও। দেখো, ততযুক্ত অধিক ততোধিক, মনযুক্ত রম মনোরম। 4.3 দেখে নাও, উদাহরণ দাও। জোর বাঁধা সাধিত শব্দ, শব্দখণ্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দ। এইভাবে লেখো, জোর বাঁধা সাধিত শব্দ মহাশয় ভোজনপ্রিয়, শব্দাংশ জুড়ে সাধিত শব্দ প্রিয়তম ও ঝুলন্ত। 4.4 প্রশ্ন দেখো, সংখ্যাবাচক ও পূরণবাচক শব্দের পার্থক্য কোথায়? উত্তরটি এইভাবে লেখো, যেসব শব্দ গণনায় যোগ্য কোনো সংখ্যাকে নির্দেশ করে থাকে তাদের সংখ্যাবাচক শব্দ বলে, যেমন তীরে, তিনখানা, নৌকা, ভিড়ল। 10 মিলে কড়িকা। সংখ্যাবাচক শব্দ দ্বারা যখন কোনো নির্দিষ্ট স্থান বা ক্রম বোঝায়, অর্থাৎ সংখ্যা শব্দের একটি বৈশিষ্ট্য প্রকাশ পায়, তাকে বলে পূরণবাচক শব্দ, যেমন পঞ্চম দিন, 12 দাগের অঙ্ক। 4.5 দেখো, সন্ধি বিচ্ছেদ কর। নিরঙ্কুশ, নিযুক্ত অঙ্কুশ, নিরঙ্কুশ। 5.1 প্রশ্ন দেখে নাও, শব্দজাত অনুসর্গগুলিকে বাংলায় কয়টি শ্রেণীতে ভাগ করা যায় এবং কি কি? উত্তরটি তোমরা এইভাবে লেখো, শব্দজাত অনুসর্গগুলি নাম অনুসর্গ ও বিশেষ্য অনুসর্গ নামে পরিচিত। এই অনুসর্গগুলিকে বাংলায় 3টি শ্রেণীতে বিভক্ত করা হয়। সেগুলি হলো, দেখো, 1 সংস্কৃত বা তৎসম অনুসর্গ, উদাহরণ তোমার দ্বারা ইহা সম্ভব। 2 বিবর্তিত রূপান্তরিত বা তদ্ভব অনুসর্গ, উদাহরণ সঙ্গে আগে কাছে কাছে, এই শব্দগুলি তদ্ভব অনুসর্গ। 3 দেখো, বিদেশি অনুসর্গ, উদাহরণ আজ ভারত বনাম ইংল্যান্ডের ক্রিকেট ম্যাচ রয়েছে। 5.2 প্রশ্ন দেখে নাও, উপসর্গের আরেক নাম আদ্য প্রত্যয় কেন? দেখো, আদ্য শব্দের অর্থ হলো আদিতে বা প্রথমে। প্রত্যয় কথার অর্থ হলো মূল শব্দের সঙ্গে যে শব্দাংশ যুক্ত হয়ে নতুন নামপদ তৈরি করে। মূল শব্দের আদিতে বা প্রথমে বসে যে প্রত্যয় শব্দটির অর্থ বদলে দেয় তাকে আদ্য প্রত্যয় বলে। উপসর্গের কাজটিও সেই রকম, তাই উপসর্গের আরেক নাম হচ্ছে আদ্য প্রত্যয়। 5.3 দেখে নাও, ধাতু বিভক্তি বলতে কি বোঝো? দেখো, ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে। এই ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে নতুন শব্দ গড়ে তুলে সেটিকে আমরা ধাতু বিভক্ত বলি। যেমন কর, ধাতুর সঙ্গে এ বিভক্তি যুক্ত হয়ে করে ধাতু বিভক্তি সৃষ্টি হয়েছে। 5.4 প্রশ্নটি দেখে নাও, বলছে শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও। আশা শব্দের অর্থ দেখো ভরসা, আকাঙ্ক্ষা, আর আশা শব্দের অর্থ আগমন করা। স্বর্গ শব্দের অর্থ দেখো অধ্যায়, গ্রন্থের পরিচ্ছদ, আদন্তের শয়বয় করে। স্বর্গ শব্দের অর্থ হচ্ছে দেবলোক। 5.5 প্রশ্নটি তোমরা দেখে নাও, বলছে পদান্তর করো। জগৎ
থেকে জাগতিক, জটিল থেকে জটা। দেখো প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা পেয়েছো, উত্তরগুলি একটু বড় হয়েছে, তোমরা ভালো করে উত্তরগুলো লেখো, তাহলে ভালো একটা নাম্বার পেতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে দাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম তোমার কাছেই পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকেই ভালো থেকো এবং সুস্থ থেকো।